ওদিকে মোড়ল চলতে চলতে সেই পরিত্যক্ত ঘরের সামনে গিয়ে হাজির হয়। আর মোড়ল মশাই যখন ওই পরিত্যক্ত ঘরের সামনে গিয়ে হাজির হয়, তখনই ওই পরিত্যক্ত কক্ষ থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। আমাদের এই পরিত্যক্ত কক্ষ থেকেই তো এই ধোঁয়াটা নির্গত হচ্ছে। তার মানে এই কক্ষের মধ্যেই কেউ যজ্ঞ করতে বসেছে। আর শুধুমাত্র তাই নয়, আমি এই কক্ষের ভেতর থেকেই তো ওই ধূপ ঘি আর পোড়া আগুনের গন্ধ পাচ্ছি। এখন এখন আমার আর খুব একটা বুঝতে বাকি নেই যে কক্ষের মধ্যে কেউ না কেউ আছে, আর সে একা একা এর মধ্যে যজ্ঞ করছে। কিন্তু এই কক্ষের মধ্যে তো কারো প্রবেশ করার কোনো অধিকার নেই। অভাগীর ভালো মা সেই লাঠিটা তুলে নিয়ে সেই সাপটিকে আঘাত করতে যায়। অমনি সাপটি হঠাৎ করে কথা বলে ওঠে। দাঁড়াও, দাঁড়াও, তুমি আমাকে আঘাত করো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে কেন কেন তুমি আমাকে আঘাত করতে চাইছো? এ কি, এই সাপটি দেখছি কথাও বলতে পারে। তার মানে এটা কি কোনো জাদুর সাপ নাকি? কারণ আমি শুনেছি যে সাপে জাদু শক্তি থাকে সেই সাপ নাকি এভাবে কথা বলতে পারে। দেখো, তুমি যতই আমার উপর জাদু করো না কেন, আজ তোমার আমার হাত থেকে কিছুতেই রক্ষে নেই। দেখো, আমি কোনো জাদুর সাপ নই। আমি একজন নাগিনী। আর তাছাড়া আমি তোমার উপর বিনা কারণে কেন আঘাত করব? তাই তুমি আমাকে আঘাত করো না। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। আর তাছাড়া আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার কোনো ক্ষতি করনি, তবে আমার অভাগীর অনেক বড় ক্ষতি করেছো। আর তাই তো আমি তোমাকে কিছুতেই বাঁচতে দেব না। তোমাকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো। দেখো, তুমি আমার কথা শোনো। তুমি কোনোভাবে আমার শরীরে আঘাত করবে না। আর তাছাড়া আমি তোমাকে বলছি, আমি কারোর কোনো ক্ষতি করিনি। আমি অভাগীর কোনো ক্ষতি করিনি, আর কখনো করবও না। আর তাছাড়া আমি বুঝতে পারছি না তুমি কেন এরকম ভাবছো যে আমি অভাগীর ক্ষতি করছি। আমি জানি, আমি সব কিছু জানি। আমি কোনো কিছু না জেনে সব কিছু বলছি না। ওই কানি বুড়ি আমাকে সব কিছু বলেছে। আর তাছাড়া তুমি কি অস্বীকার করতে পারো যে অভাগীর বাবাকে তুমি দংশন করে হত্যা করনি? তুমি শুধু তাই করেছো নাকি? তুমি তো অভাগীর মাকে পর্যন্ত ছেড়ে দাওনি, তাকেও দংশন করে হত্যা করেছো। আর তোমাকে আমি একদিন আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছি। এমনকি তুমি অভাগীর ঘরেও গিয়েছিলে। এরপর তুমি কি করে এসব কিছু অস্বীকার করবে বলো তো? অবশ্য অস্বীকার করারই কথা, কারণ তুমি আমার হাতের লাঠিটা দেখে এখন বাঁচার জন্য এরকম মিথ্যে নাটক করছো। দেখো, আমি কোনো মিথ্যে নাটক করছি না। আমি তোমাকে যেটা বলছি সেটাই সত্যি। আর তাছাড়া আমি অভাগীর বাবাকে দংশন করিনি। অভাগীর বাবাকে দংশন করেছিল আমার স্বামী। ও আচ্ছা, তাহলে তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আমাদের এত বড় ক্ষতি করে চলেছো। তবে তুমি রামুদাকে হত্যা করো, আর তোমার স্বামী রামুদাকে হত্যা করুক, দুটোই তো একই কথা। আর তাই তোমাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। এ কথা বলে অভাগীর ভালো মা সেই সাপটিকে আঘাত করতে যায়। তখনই সাপটি নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যেতে থাকে, আর অভাগীর ভালো মাও তাকে তাড়া করে এগিয়ে যেতে থাকে। আমার মনে হচ্ছে আজ আমার রক্ষে নেই। এখন তো ওই সাত গড়া মোড়ের খোঁজ আমি ঠিকই পেলাম, কিন্তু আমার স্বামী এখানে যখন তখন ঢুকে পড়তে পারে। আর একবার এসে যদি সে দেখতে পায় যে আমি রামুর বউকে এভাবে এই পরিত্যক্ত ঘরে আটকে রেখেছি, তাহলে সে আমাকে মোটেও আস্ত রাখবে না। আর তাছাড়া সবাই তো জানে যে রামুর বউ মারা গেছে। আর এখন এখন ওখানে যে এখানে মেরে ফেলে রাখবো তারও তো কোনো উপায় নেই। কারণ আমার স্বামী এখানে এসে যদি দেখে যে রামুর বউয়ের লাশ এখানে পড়ে আছে, তাহলে তো আমার আর রক্ষে থাকবে নে। কি করব কি করব এখন আমি? আপনি তো এখন চাইলেই অদৃশ্য হয়ে এখান থেকে চলে যেতে পারবেন, আপনার তো কোনো সমস্যা নেই। কিন্তু আমার আমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন আপনি? আহ, মোড়ল গিন্নি, তুমি এতটা উতলা কেন হচ্ছ সেটাই তো আমি বুঝতে পারছি না।
আর তাছাড়া আমার উপর কি তোমার একটুও ভরসা নেই? কেন উতলা হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না তন্ত্রবুড়ি। আমার তো শুধুমাত্র একটাই ভয়, আর সেটা হলো আমার স্বামী সবকিছু জেনে যাওয়া। আর তাছাড়া আপনার উপর ভরসা করেই তো আমি এত দূর পর্যন্ত এসেছি। এখন আপনি যে কোনো ভাবে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমার স্বামী যেন কোনোভাবে কিছুই বুঝতে না পারে, কারণ ও যে এক্ষুনি চলে আসবে এই ঘরে। হ্যাঁ হ্যাঁ, যা করার আমি সব কিছু করছি। এ কথা বলে তন্ত্রপুরী সাথে সাথে রামুর স্ত্রীর উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর মুহূর্তের মধ্যেই রামুর স্ত্রী একটি ছোট্ট তোতা পাখিতে পরিণত হয়ে যায়। এ কি, এটা কি হলো? রামুর স্ত্রী তো একটি ছোট তোতা পাখিতে পরিণত হয়ে গেল। এটা কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। এই তন্ত্রবুড়ির কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এখন আমাকে যেতে হবে, না হলে তোর স্বামী যদি আমাকে দেখে নেয় তাহলে যে মহা বিপদ হয়ে যাবে। আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর বাকিটা এবার তুই সামলে নে। এ কথা বলে সাথে সাথে তন্ত্রবুড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর তার সাথে সাথে তার যজ্ঞের আগুনও অদৃশ্য হয়ে যায়। এ কি তন্ত্রপুরী, আপনি কোথায় চলে গেলেন? আমি আমি এখন এই তোতা পাখি রূপী এই রামুর ভোগে নিয়ে কি করব বলুন তো? আমাকে তো কিছুই জানিয়ে গেলেন না আপনি। তখনই মোড়ল মশাই সেখানে এসে হাজির হয়, আর মোড়ল মশাই সেই কক্ষে প্রবেশ করতেই দেখতে পায় যে তার স্ত্রী সেখানে দাঁড়িয়ে আছে, আর তার পাশে একটি ছোট্ট তোতা পাখি খাঁচার মধ্যে বন্দি অবস্থায় রয়েছে। বন্ধু, তোমার আর কোনো চিন্তা নেই বন্ধু। তোমাকে আর এভাবে পাখি রূপে থাকতে হবে না। যেহেতু আমি তোমাকে তোমার মানুষের রূপে ফিরিয়ে দিতে পারি, তাহলে আর আমি একটুও দেরি করব না। আমি এক্ষুনি যাব ওই নীল সরোবরে, ওই নীল পদ্ম তুলে নিয়ে আসব। তারপর দেখবে তুমি আবার তোমার রাজকুমার রূপ ফিরে পাবে। আমি জানি বন্ধু, তুমি অবশ্যই চাইবে আমাকে আবার মনুষ্য রূপে ফিরিয়ে আনতে। কিন্তু সাধু বাবা, আমার বন্ধুর ওই নীল পদ্ম আনতে গিয়ে আবার কোনো নতুন করে বিপদ হবে না তো? যদি পথে ওর কোনো বিপদ থাকে তাহলে আমি কিছুতেই ওকে ওই নীল সরোবরে যেতে দেব না। না না বন্ধু, এইসব তুমি কি বলছো? পথে বিপদ দেখে ফিরে আসবো আমি? না না না, এটা কি করে হতে পারে? আমার যতই বিপদ হোক না কেন, আমি যে ওই সরোবরে গিয়ে পৌঁছবই, আর ওই নীলপদ্মটিকে তুলে নিয়ে আসবো। অভাগী, আমি জানতাম মা তুই এই কথাই বলবি, কারণ তোর উপর সত্যিই ভরসা করা যায়। রাজকুমার, তুমি এত চিন্তা কেন করছো? পথে যত বিপদই হোক না কেন, অভাগী অবশ্যই সেই সব বিপদকে পাড়ি দিয়ে ওই নীল সরোবরে পৌঁছে যাবে, আর সেখান থেকে ওই নীল পদ্ম খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। রাজকুমার, তুমি শুধু শুধু এতটা অস্থির হয়েও না, অভাগের উপর আস্থা রাখো। ও ঠিক সব কিছু জয় করতে পারবে। আর তাছাড়া ওই সরোবরের পথটা এতটা সহজ নয়, যখন তখন যে কোনো বিপদ আসতে পারে, এমনকি অভাগীর প্রাণও সংশয় হতে পারে। কি বলছেন কি? অবাগের প্রাণ সংশয় হতে পারে? আমি আমার জীবনের বিনিময়ে আমার বন্ধুর জীবনের কোনো ক্ষতি হতে দেব না। আমি চাই না মনুষ্য রূপে ফিরে আসতে। অবাগী, তোমার কোথাও যেতে হবে না। আর তাছাড়া সন্ধে হয়ে আসছে, তুমি এবার বাড়িতে ফিরে যাও। না না, কিছুতেই না, কোনোভাবেই না। আমি কোনোভাবে বাড়িতে ফিরে যাব না। আমি ওই নীল সরোবর থেকে ওই নীলপদ্ম তুলে এনে তারপর তোমাকে মনুষ্য রূপে ফিরিয়ে দিয়ে তারপর বাড়িতে ফিরে যাব। আর তুমি এতে যদি আমাকে বাধা দাও, তাহলে আমি মনে করব তুমি আমাকে কখনো বন্ধু বলে মনেই করনি। আর যদি তুমি আমাকে বন্ধু বলে মনে করো, তাহলে আমার যাবার পথে এভাবে বাধা দিও না। ঠিক আছে, বেশ, তুমি যাবে, কিন্তু আমিও তোমার সাথে যাব বন্ধু। নানা রাজকুমার, তুমি কোনোভাবেই অভাগীর সাথে যেতে পারবে না, কারণ এটা যে অভাগীর পথ, আর এই পথে ওকে একাই অতিক্রম করতে হবে। যা মা, যা, আর অপেক্ষা করিস না, এক্ষুনি সরোবরের পথে রওনা দে। এরপর অভাগী আর একটু দেরি না করে সেই সরোবরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
অভাগী সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে রাজকুমার পাখিটি মন খারাপ করে উড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। একে একে এক একটা করে দিন পার হয়ে যেতে শুরু করেছে, কিন্তু তারপরও আমি তাকে খুঁজে পেলাম না। সে যে আমার চোখের ঘুম হারাম করে তুলেছে, আর বারবার শুধুমাত্র আমার যে তাকে দেখতে ইচ্ছে করছে। কিন্তু আমি বা ভোলা দুজনে মিলেই তো সেই মেয়েটাকে এত খোঁজা খুঁজলাম, কিন্তু তারপরও যে তার দেখা আমি পেলাম না। আমি যে কিছুতেই আমার দু চোখের পাতা এক করতে পারছি না। যখনই আমি চোখ বন্ধ করছি তখনই বারবার শুধুমাত্র আমার চোখের সামনে ওই মেয়েটির মুখখানা ভেসে উঠছে। আমার তো মনে হচ্ছে ওই মেয়েটি আমাকে জাদু করেছে, আর আমি জানি না ওই মেয়ে কে আর ওর বাড়ি বা কোথায়। তবে যাই হোক না কেন, ওকে তো আমি খুঁজে বের করবই, আর ওকে আমি আমার বউ বানাবই। যাই হোক, এখন শুধুমাত্র ওই সুন্দরীকে আমার পেতে হলে আমাকে ধৈর্য ধরতে হবে, কারণ আমি জানি সবুরে মেওয়া ফলে। এরপর কর্তাবাবু সেখান থেকে চলে যায়, আর তখনই ভোলা সেখানে এগিয়ে আসে। আমি আমি জানি এতক্ষণ ধরে কর্তাবাবু কি ভাবছিল। আমার তো মনে হয় সে ওই মেয়েটার কথাই ভাবছিল, আর নিশ্চয়ই উনি স্বপ্ন দেখেছিল যে কবে সে ওই মেয়েটাকে বিয়ে করবে। মনে হয় ওনার সে স্বাদ কিছুতেই পূরণ হবে না, কারণ অমন সুন্দর এক মেয়ে কিনা এরকম একটা বুড়োকে বিয়ে করবে। না না, কিছুতেই না। আসলে এই বুড়োটার রং ডং দেখলে আর বাঁচি না। একেবারেই বুড়ো বয়সে তার ভীমরতিতে পেয়েছে, আর তাই ভীমরতির রোগ সারাতে গিয়ে আমাকে ববো করে ঘুরতে হচ্ছে, আর ওই মেয়েটির বাড়িটা খুঁজতে হচ্ছে। তবে ওই মেয়েটির বাড়িটা আমি খুঁজে পাই আর না পাই, আমার মনের মানুষকে খুঁজে আমি পেয়ে গেছি। সেদিন আমি ওই মেয়েটিকে দেখেই আমার নজর যে একটি বারের জন্য ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল ওর দিকে তাকিয়ে থাকি, কিন্তু কি আর করার, আমাকে আবার এই কথা বলার জন্য তাড়াতাড়ি ফিরে আসতে হলো। তাই মেয়েটার সাথে খুব একটা বেশি কথাও বলতে পারিনি। তবে এবার সুযোগ পেলে মেয়েটার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে নেব আমি। জানি না জানি না কি হতে চলেছে আজ। আজ আমার বড্ড ভয় লাগছে। মনে হচ্ছে এই বুঝি কিছু একটা ঘটে যাবে। আর তাছাড়া আজ আমার বন্ধু শুধুমাত্র আমাকে মনুষ্যরূপে ফিরিয়ে দেবে বলে ওই বিপদের পথে পা বাড়িয়েছে। আমি তাকে কতবার নিষেধ করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। সে আমাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ও আমার জন্য এত কষ্ট কেন করছে? তাহলে কি ও আমার মতো আমাকেও মনে মনে ভালোবেসে ফেলেছে? না না, এটা আমি কি ভাবছি? ও তো আমাকে একটা পাখির রূপেই চিনতো মাত্র। আজ তো জানলো যে আমি পাখি নই, একজন রাজকুমার। তাহলে তাহলে ও কি শুধুমাত্র আমাকে বন্ধু ভেবে এত কিছু করছে? যদি সেটাই করে থাকে, তাহলে ওর কষ্টের প্রতিদান আমি ওকে অবশ্যই দেব। ওদিকে রাঘব চলতে চলতে ঠিক সেখানে চলে আসে যেখানে রাজকুমার পাখিটি ছিল, কিন্তু রাজকুমার পাখিটিকে সে দেখতে পায় না। সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে রাজকুমারকে আমি কোথাও খুঁজে পেলাম না। কোথায় কোথায় হারিয়ে গেল সে নিমেষের মধ্যেই। আর এখনো যে তাকে খুঁজে পেলাম না, তাতে আমার মনে হচ্ছে ও নিশ্চয়ই জঙ্গল থেকে বেরিয়ে কোথাও অন্য জায়গা চলে গিয়েছে। নিশ্চয়ই ও বুঝতে পেরে গেছে যে আমি ওকে হত্যা করার জন্য এই জঙ্গলে এসেছি। কিন্তু এখন আমি কি করব? কোথায় কোথায় ওকে খুঁজে পাবো? না না, আমাকে ওদিকটাতে যেতে হবে। এ কথা বলে যখনই রাঘব ঘুরে দাঁড়ায় তখনই দেখতে পায় রাজকুমার পাখিটি দূরের একটি গাছের ডালে দাঁড়িয়ে আছে। এই তো সে রাজকুমার। আমি ওকে সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি, আর ও এখানে চুপটি করে এভাবে বসে রয়েছে। যাই হোক, অবশেষে ওকে তো আমি খুঁজে পেয়েছি। এবার এবার আর কিছুতেই আমার হাত থেকে ওর নিস্তার নেই। ওকে আমি এক্ষুনি আমার কাছে থাকা ওর এই তরোয়ার দিয়ে ওকে হত্যা করে ফেলবো। আর একবার যেহেতু ওকে আমি আবার খুঁজে পেয়েছি, সেহেতু ওর মৃত্যু অবধারিত। এ কথা বলে রাঘব রাজকুমার পাখিটির কাছে এগিয়ে যায়। কি রাঘব দেখি এখনো এই জঙ্গলে রয়েছে, কিন্তু ও এই জঙ্গলে কি করছে? সে তখন থেকে এখন পর্যন্ত দেখছি এখানে ঘোরাঘুরি করছে। ও কি তাহলে জঙ্গলে কাউকে খুঁজছে, নাকি অন্য কিছু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি এখন ওর কাছে সব কিছু জিজ্ঞাসা করব? না না, থাক,
ওর যদি কিছু বলার থাকে তাহলে ও নিজে থেকেই বলবে। কি হলো কি বন্ধু, তুমি দূরে দাঁড়িয়ে থাকবে, নিজের বন্ধুর কাছে এগিয়ে আসবে না? এ কি, তুমি আমাকে বন্ধু বলে ডাকছো? তার মানে রাঘব, তুমি আমাকে চিনতে পেরে গেছো? তুমি কি বুঝতে পেরে গেছো যে আমি তোমার বন্ধু রাজকুমার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরে গেছি। তুমি তুমি যে আমার বন্ধু রাজকুমার। আর তাছাড়া তোমাকে আমি চিনবো না, এটা কি কখনো হয় নাকি? তুমি আর আমি তো দুজনে প্রাণের বন্ধু, তাই না? কিন্তু তখন তো তুমি আমাকে চিনতে পেরেছিলে না, তাহলে এখন কি করে চিনলে? তোমাকে তখনও আমি ঠিকই চিনেছিলাম, কিন্তু তোমার সাথে মজা করে আমি সেটা প্রকাশ করিনি। কিন্তু এখন যেহেতু তোমাকে আমি চিনতে পেরেছি, তাহলে তুমি আমার থেকে এত দূরে কেন রয়েছো? এসো, আমার কাছে এসো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আমাকে যেহেতু তুমি চিনতে পেরেছো, তাহলে অবশ্যই আমি তোমার কাছে আসবো। কতদিন পর তোমার সাথে আমার দেখা হলো, বলো তো বন্ধু? বন্ধুরা, তাহলে কি এবার সত্যি রাঘবের হাতে রাজকুমার পাখিটির কোনো বড় ক্ষতি হয়ে যাবে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।